গাছের ওপর শক্তপোক্ত বাঁশের বাড়ি বানানো হয়েছে। এইরকম বেশ কয়েকটা বাঁশের বাড়ি বানিয়ে দুই বোন মিলে রীতিমতো একটি ছোট্ট গ্রাম বানিয়ে ফেলেছে। স্বর্ণজলপরী জাদু করে আকাশে ঘন কালো মেঘের সৃষ্টি করে। এদিকে দেখা যায় নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে গোটা গ্রাম একেবারে বন্যায় ভেসে গেছে। ভাই শ্যামল, এই মেঘ ভাঙা বৃষ্টি কি আর থামবে না রে? টানা 4 দিন ধরে একইভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে। এমন ভয়ানক বৃষ্টি এর আগে কখনো যে এই গ্রামে দেখিনি। এবার তো আমারও ভয় করছে রে। এরকম বৃষ্টি চলতে থাকলে নদীর বাঁধ ভেঙে গ্রামে বন্যা দেখা দেবে। চল আমরা এবার নদীর পাড়টা দেখে আসি। এই কথা বলে রবিন আর শ্যামল নদীর পাড়ে যায়। সেখানে গিয়ে নদীর তাণ্ডব দেখে তারা ভয় পেয়ে যায়। এ কি রে, নদীর জল যে একেবারে উতাল পাতাল করছে। মনে হচ্ছে এক্ষুনি বাঁধ ভাঙবে। হ্যাঁ, আমাদের গ্রামবাসীকে এক্ষুনি সতর্ক করতে হবে, না হলে যে বড় সড় বিপদ হয়ে যাবে। চল তাড়াতাড়ি। এই কথা বলে তারা দৌড়তে দৌড়তে গ্রামের দিকে যায় আর গ্রামের বটতলায় গিয়ে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। শোনো শোনো, কে কোথায় আছো গো? তাড়াতাড়ি বেরিয়ে এসো। আমাদের এক্ষুনি এই গ্রাম ছেড়ে পালিয়ে যেতে হবে, না হলে নদীর বাঁধ ভেঙে গ্রামে বন্যা দেখা দেবে। তখন অনেক বড় বিপদ হয়ে যাবে। তাদের ডাকাডাকিতে গ্রামের লোকজন বটতলায় বেরিয়ে আসে আর সব শুনে মালতী বলে, কি বলছো গো শ্যামল ঠাকুরপো? এই ভয়ানক বৃষ্টিতে আমরা ছেলে পুলে গরু বাছুর নিয়ে কোথায় যাব? হায় হায়, এ আমাদের গ্রামের উপর কার অভিশাপ লাগলো? বাপের কালে তো এমন বৃষ্টি কখনো দেখিনি। ঠিক তখনই সেখানে আসে সন্ধ্যা আর তমালি। এরা হচ্ছে দুই বোন, যেমন সুন্দরী তেমনই বুদ্ধিমতী। গ্রামের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে তারা গ্রামের লোকেদের বলে, তোমাদের কোথাও যেতে হবে না এই গ্রাম ছেড়ে, তোমরা শুধু আমাদের সাথে এসো। কেন রে, তোরা আবার আমাদের কোথায় নিয়ে যাবি? তোদের বাড়ি তো এই গ্রামের সব থেকে নিচু জায়গায়। গ্রামে বন্যা এলে তোদের বাড়ি তো আগে ডুববে। তোমরা এসোই না আমাদের সাথে, কথা দিচ্ছি তোমাদের কোনো ক্ষতি হবে না। এরপর সন্ধ্যা আর তমালির পিছু পিছু গ্রামবাসীরা গ্রামের পাশে জঙ্গলের দিকে যায়। আর সেখানে গিয়ে তারা যা দেখে তাতে তারা অবাক হয়ে যায়। তারা দেখে গাছের ওপর শক্তপোক্ত বাঁশের বাড়ি বানানো হয়েছে। এইরকম বেশ কয়েকটা বাঁশের বাড়ি বানিয়ে দুই বোন মিলে রীতিমতো একটি ছোট্ট গ্রাম বানিয়ে ফেলেছে। আর একটি গাছবাড়ি থেকে অপর গাছবাড়িতে যাওয়ার জন্য তারা দড়ি আর গাছের ডালপালা দিয়ে সেতুও বানিয়েছে। ও বাবা, এই দুই মেয়ে মিলে তো একেবারে গাছের উপর একটা আস্ত গ্রাম বানিয়ে ফেলেছে। সুভাষ, তোর দুই মেয়ে তো খুব বুদ্ধিমতী রে। আগত বন্যার কথা ভেবে কেমন গ্রামের মানুষকে রক্ষা করার ব্যবস্থা করেছে। এরপর সন্ধ্যা আর তমালি মই বেয়ে গাছবাড়ির উপরে উঠে যায় আর বলে, এবার তোমরা আস্তে আস্তে এই মই বেয়ে উপরে উঠে এসো। এরপর গ্রামের লোকজন একে একে ওই গাছ বাড়ির উপরে উঠে আসে আর সবাই নিজেদের নিজেদের জায়গায় বসে পড়ে। আর কোনো চিন্তা নেই, এখন তোমরা সবাই নিরাপদ। কিন্তু মনে রেখো, আজ গ্রামের এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য আমরাই দায়ী। দীর্ঘদিন ধরে আমাদের করা ভুলের কারণে আজ এই অবস্থা। তখন মালতী তাদের কাছে উঠে এসে বলে, আমাকে ক্ষমা করে দে তোরা। সেদিন তোদের অনেক ছোট বড় কথা বলেছিলাম, তোদের কোনো কথা শুনিনি। আর আজ তোদের জন্য এই ভয়ঙ্কর বৃষ্টির দিনে আমরা মাথার উপর একটা নিরাপদ আশ্রয় পেয়েছি। সেদিন যদি তোদের কথা শুনতাম। মালতী কাকি, ও মালতী কাকি, তুমি এমন বালতি ভর্তি ময়লা নদীর জলে ফেললে কেন? তা ময়লাগুলো কোথায় ফেলবো শুনি? তাই বলে নদীতে ফেলবে? দেখতে পাচ্ছ না এতে নদীর জল দূষিত হচ্ছে। আমাদের গ্রামের একমাত্র ভরসা এই নদী। গ্রামের সব লোক এই নদীর জল ব্যবহার করে। বুঝতে পারছো না এতে যে আমাদেরই ক্ষতি হচ্ছে?
চুপ কর তো তোরা, বেশি জ্ঞান দিস না। দুপাতা পড়াশোনা করেছিস বলে এখন তোরা আমাকে শেখাবি কোনটা ঠিক আর কোনটা ভুল? গ্রামের সব লোকেরা যা করে আমিও তাই করেছি। এখন সর দিকিনি, আমার অনেক কাজ আছে। এই কথা বলে মালতী সেখান থেকে চলে যায়। আর এই সব ঘটনা নদী থেকে দেখে এক স্বর্ণ জলপরী। সব কিছু দেখে সে আবার নদীতে ডুব দেয়। এদিকে দেখা যায় নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে গোটা গ্রাম একেবারে বন্যায় ভেসে গেছে। তখন রবিন আর শ্যামল সন্ধ্যা আর তমালির কাছে এসে বলে, আমাদের ক্ষমা করে দে মা, বুঝতে পারছি আজ এই পরিস্থিতির জন্য আমরা কতটা দায়ী। সেদিন তো তোরা আমাদেরকেও বুঝিয়েছিলিস। এই, তোরা তাড়াতাড়ি হাত চালা, আজকের মধ্যেই এই পুকুরটা বুঝিয়ে ফেলতে হবে। এ কি করছো রবিন কাকা? এই এত বড় পুকুরটা এইভাবে মাটি ফেলে তুমি বুঝিয়ে ফেলছো কেন? আরে এই পুকুরে তো সারা বছর তেমন জলই থাকে।